সিনেমার জন্য ডাক্তারি ছেলে ছিলেন এই পরিচালক। ওর সিনেমা জীবনের বয়স 50 বছর। কতজন যে তার ছবিতে প্রথমবার সুযোগ পেয়ে নাম কুড়িয়েছেন। অসম্ভব মিতবাসী আদ্যান্ত অনাড়ম্বর চিত্র পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের বহু অকথিত গল্পে পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। বাবার চিৎকারে চমকেই উঠেছিলেন বোধহয় রবীন্দ্রনাথ। স্কুল জীবন শেষে বাবাকে তখন দাদা বলাইচাঁদ মুখোপাধ্যায় মানে বনফুল পাঠিয়ে দিয়েছেন শান্তিনিকেতনে, গুরুদেবের আশ্রমে। সেই প্রথম রবীন্দ্রনাথের সঙ্গে বাবার আলাপ। তার আগে কে যেন দুষ্টুমি করে বাবাকে বলে দিয়েছিলেন গুরুদেব কিন্তু কানে একটু খাটো। ফলে শুরুতেই রবীন্দ্রনাথ যেই নাম জিজ্ঞেস করেছেন যতটা সম্ভব গলা চড়িয়ে বাবা বলে উঠেছিলেন অরবিন্দ মুখোপাধ্যায়। কবি তো হতচকিত, তাতেও রবি ঠাকুরের সরস মন্তব্যটি কিন্তু শোনার মতো। তিনি জানতেন তার নতুন আশ্রমিক ছাত্রটি বলাইচাঁদের ভাই। তার অমন তীব্র স্বর শুনে বলেছিলেন, তুমি বলাইয়ের ভাই, তোমার নাম সানাই হলো না কেন? শান্তিনিকেতনে বাবার সহপাঠীদের মধ্যে ছিলেন সত্যজিৎ রায় স্বয়ং। ওকে নিয়ে বাবা একটা হাতে লেখা পত্রিকা বের করত, নাম ছিল একেবারে জাতা। প্রচ্ছদের ভার সত্যজিৎ রায়েরই। প্রকাশকের জায়গায় লেখা থাকতো তুমি, সম্পাদকের জায়গায় আমি। শান্তিনিকেতনে বাবা থিয়েটারও করেছেন। পরিচালক রামকিঙ্কর বেজ নিজেই। বাবা নায়ক, নায়িকা সুচিত্রা মিত্র। শুনেছি মহলার সময় রামকিঙ্কর নাকি খুব বকাবকি করতেন বাবাকে। একদিন সেই বকুনি শুনে সুচিত্রা মিত্র তো কেঁদে আকুল। বাবার শৈশব থেকে বড় হওয়া বিহারে। মণিহারি গ্রাম, জন্ম ওখানেই, গাছগাছালিতে ছাওয়া গা ঘর। পরিবার পাহাড়, বাহি নদীর ধারে আমবাগান। ঠাকুরদা ছিলেন ডাক্তার। তিনি আবার রোগীর রোগ না সারলে ফিস নিতেন না, ঘোর আশীর্বাদী। আমার নজেঠু গৌরমোহনও ছিলেন ডাক্তার, আর ঠাকুরদার আদর্শবোধ ছিল তার মধ্যেও দেখার মতো। বাড়ির কারো কিছু হলো কি নজেঠু ছায়া হয়ে দেখা দিতেন। আবার অন্যদিকে আমোদ আহ্লাদেও 16 আনা। মণিহারি গ্রামে তখনকার দিনের বিখ্যাত সব ফুটবলার সামাদ, উমাপতি, কুমারদের নিয়ে জমাটি ফুটবল টুর্নামেন্ট তিনি নিজেই চালাতেন। শান্তিনিকেতনের পর বাঁকুড়া মেডিকেল কলেজ, 4 বছর পরে ইস্তফা। কেন? অধ্যাপক ডাক্তার রামগতি বন্দ্যোপাধ্যায়ের অ্যানাটমির ক্লাসে মরা কাটতে গিয়ে ভিড়মি খাওয়ার দশা। দুরাত ঘুমাতে পারেননি। এই সময় রিলিজ করে ছবি উদয়ের পথে, 1944 সাল। ছবি দেখে বাবা এতটাই মুগ্ধ, ঠিক করলো ডাক্তারই যাই যাক, আমি ফিল্ম লাইনে যাব। তখন বাঁকুড়ার জেলা ম্যাজিস্ট্রেট অন্নদাশঙ্কর রায়, তিনি আমাদের পরিবারের আবার ঘনিষ্ঠ। বাবার মন বুঝে তিনি আর দাদা বনফুলের মত দিলেন, তবে তাই চা দেখি। অতঃপর বীরেন সরকারের নিউ থিয়েটার্স, বিমল রায়ের অ্যাসিস্ট্যান্ট। সেখানে আবার বাবার সহকর্মী ঋষিকেশ মুখোপাধ্যায়, পরে যিনি বিখ্যাত পরিচালক হয়েছেন। বিমল রায় ছিলেন মস্ত কড়া। একদিন কাজে কি যেন একটা ভুল হয়েছিল বলে 2 সহকর্মী অরবিন্দ আর ঋষিকেশকে গাছতলায় নীল ডাউন করে রেখে দিয়েছিলেন। নিউ থিয়েটার্সে হাত পাকাতে পাকাতে বাবার প্রথম ছবি 1959 কিছুক্ষণ। অনেকেই জানেন না, এই ছবিতে প্রথমবারের মতো পর্দায় আসেন রবি ঘোষ। উৎপল দত্তের নাটকের দল তখন লিটল থিয়েটার গ্রুপ। সেখানকারই একটি নাটকে তরুণ অভিনেতা রবি ঘোষের অভিনয় দেখে বাবা উৎপল কাকুকে বলেন, আমার ছবিতে এই ছেলেকে আমার চাই। কিছুক্ষণের পর আহ্বান। রানাঘাটে আউটডোর শুটিং চলাকালীন হঠাৎ আবির্ভাব এক সুন্দরী কিশোরীর। সে আসে যায়, ভাব জমায়। একদিন সন্ধ্যা রায়ের কাছে সে আবদার করে বসে তাকে কলকাতায় নিয়ে যেতেই হবে। সবাই শুনে তো তাজ্জব, মেয়ে কিছুতেই ছাড়বে না। অগত্যা বাবাকে নিয়ে তখন সন্ধ্যা পিসি যায় তার বাড়ি, অভিভাবকদের কাছে অনুমতি চাইতে আর কি। অনুমতি মঞ্জুর হলে কিশোরীকে কলকাতায় নিয়ে আসা হয়। সন্ধ্যা পিসি তাকে বাড়িতে তোলে, স্কুলে ভর্তি করে দেয়। সেদিনের সে কন্যাটি কে জানেন? আজকে রাখি গুলজার। 1961 সাল, ডাক্তার বিধানচন্দ্র রায় রাজ্যের তখন মুখ্যমন্ত্রী। তাকে আহ্বান দেখাতে স্পেশাল স্ক্রিনিং। ছবির কাহিনী সাম্প্রতিক সম্প্রীতিকে ঘিরে। শো দেখে বিধান রায় এত খুশি হয়েছেন যে আহ্বানের সঙ্গীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিককে ডেকে বলেন, বলাইয়ের ভাই একটা ভালো সিনেমা করেছে, ওটা বিদেশে পাঠানোর ব্যবস্থা করো, সম্মান পাবে। প্রশংসা পেতে কান ভালো লাগে। বাবারও
সেদিন খুব ভালো লেগেছিল, বলাই বাহুল্য। কিন্তু নিজের কাজে বাড়তি সম্মান আদায়ের জন্য বাবাকে কোনো দিন কিচ্ছু করতে দেখিনি। এত সরল অনাড়ম্বর জীবন যে কোনো চলচ্চিত্র পরিচালকের থাকতে পারে সে কালে, তা ভাবাই জাস্ট কল্পকল্পিত ব্যাপার ছিল। খাবার দাবারেও বাবার ছিল অসম্ভব পরিমিতি। বর্ণচোদা ছবির সময়কার একটা ঘটনা মনে পড়ছে। সেটা লাঞ্চ ব্রেক। ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, অনিল চট্টোপাধ্যায় এবং অন্যান্যদের সঙ্গে বাবা খেতে খুব কমই পারতেন, তেমন একটা ভালোও বাসতেন না, খুব মেপেই খেতেন আর কি। পিটপিতেও ছিল তেমনই। আর আমার জেঠুরা হলো যাকে বলে একেবারে খাইয়ে দাইয়ে। সেদিন বাবার খাবারের পরিমাণ দেখে অবাক হয়ে ভানু জেঠু বলেছিলেন, ঢুলু, বাবার ডাকনাম, তুই এত কম খাস কেন? তোকে বড়দা তো ভোজন বিলাসী, আর তুই এর লিগ্গায় তুই এত প্যাংলা। একটু পেট রোগাও ছিল বাবা। একবার আউটডোরে গিয়ে যাতা অবস্থা। প্রোডাকশন ম্যানেজার বাবার জন্য কোত্থেকে মাগুর মাছ জোগাড় করে আনলেন। এদিকে ওই কাঁটাওয়ালা জ্যান্ত মাগুর কাটবে কে? ছবির নায়িকা সন্ধ্যা পিসি সাত তাড়াতাড়ি বঁটি নিয়ে এসে গেল মাগুর কাটতে। বাবা বরাবরই রোগা পাতলা, মনেও নরম সরম, তাই মাকে অনেক সামাল দিতে হতো। মা নামে যেমন প্রতিমা, স্বভাবেও তাই। তার উপর দারুণ গানও জানতো আর কি। একসময় আমাদের অবস্থা কতটা খারাপ ছিল বলার নয়। খাট আলমারি ছাড়া আসবাব বলতে 3টে বেতের চেয়ার, তাও ছাড়পোকায় ঠাসা। নতুন যে কিনবে বাবা সে সঙ্গতি কই। কোনো প্রডিউসার আসবে শুনলে মায়ের প্রথম কাজ ছিল গরম জল ঢেলে ছাড়পোকা তাড়ানো। অমন সময় নিশিপদ্ম। ছবি স্ক্রিপ্ট শুনতে বাড়ি এসেছিলেন উত্তম কুমার, আর শুনেই এক কথায় রাজি। আরেকটি গল্প বলি, অগ্নিশ্বর। সে অবশ্য নিশিপদ্মর বছর 5 পরে ডাক্তারের ভূমিকায় উত্তম কাকু, সঙ্গে মাধবী মুখোপাধ্যায়, সুমিত্রা মুখোপাধ্যায়। গল্প বড় জেঠুর বনফুলের নিউ থিয়েটার্স স্টুডিওয়ে একটা শোয়ের ব্যবস্থা করা হলো। বড় জেঠু দেখবেন, তিনি দেখবেন বলে উত্তম কাকুও হাজির। শো শুরু হলো। সারাক্ষণ সিটিয়ে বসে উত্তম কাকু। শেষে ভয়ে ভয়ে এসে দাঁড়ালেন বনফুলের সামনে। বাবা পাশেই দাঁড়িয়ে। কাকু ইতস্তত করছেন দেখে বাবা বলল, উত্তম কেমন করেছে বলবে তো? চওড়া হাসি মুখে নিয়ে কাকুর কাঁধে হাত রেখে কাহিনীকার বললেন, অপূর্ব। অগ্নিশ্বরের ব্যক্তিত্বকে তুমি সুন্দর ফুটিয়েছ। নিশিপদ্মর হিন্দি ভার্সন অমর প্রেম চিত্রনাট্য কিন্তু বাবার। ছবি তৈরির পর রাজেশ খান্না যখন কলকাতায় আসেন, দেখা হয় বাবার সঙ্গে। রাজেশ বলেন, দাদা, নিশিপদ্ম অনেকবার দেখেছি, অমর প্রেমে আমার চরিত্রটাও দারুণ করেছেন। 70-71 সাল, ধন্যী মেয়ে হবে, নতুন নায়িকার খোঁজ চলছে। বড় জেঠুর বিশেষ প্রিয় সাহিত্যিক তরুণ ভাদুরী। তার সুপারিশ নিয়ে তারই মেয়ে জয়া এলেন বাবার কাছে। সেই জয়া ভাদুরীকে ছবির নায়িকা করল বাবা। ছবির আউটডোরে জগৎবল্লভপুর গ্রাম। প্রযোজক নারায়ণবাবুর প্রাসাদোপম বাড়ি ওই গ্রামেই, সেখানেই থাকা। দোতলার সামনের দিকে বাবার ঘর, পিছন দিকের ঘরে সাবিত্রী চট্টোপাধ্যায়ের জয়া ভাদুরী। রাত্রিরে বাবার ঘরে মশারি টাঙাতে গিয়ে প্রোডাকশন বয় দেখে দড়ি নেই। সে তো থতমত খেয়ে সোজা সাবু পিসির কাছে চলে গেল। ঢোলুবাবুর মশারি টাঙাতে পারছি না, দড়ি নেই। সাবু পিসি গেল বাবার ঘরে, হাতে চুল বাঁধার ফিতে দড়ি, সঙ্গে জয়া ভাদুরী। দুজনে মিলে মশারি টাঙিয়ে গুজে টুজে দিয়ে তবে শান্তি। কি সব সম্পর্ক ছিল তখন! শুধু সিনেমার নেশা নয়, বাবার সাহিত্যপ্রেমও ছিল অঢেল। বহু জনপ্রিয় পত্রিকার সঙ্গে যুক্ত ছিল বাবা। শ্রীগুপ্ত ছদ্মনামে একটি বাণিজ্যিক পত্রিকায় সিনেমা সংক্রান্ত লেখালেখি করেছেন বহু। ছড়াও লিখতেন। বাবার ছোট গল্পের সংকলনও আছে, সোনার মেডেল। বাবা খুব ভালো গান বুঝতো। মণি জেঠু, ডক্টর লালমোহন মুখোপাধ্যায় খুবই ভালো গান গাইতেন। বাবার জীবনে গানের অনুপ্রেরণা উনি। ছবির সিকোয়েন্স বুঝে গান তৈরি করতে পারত বাবা। নিশিপদ্মর রাজার পঙ্খী উইরা গেলে গানটা বাবারই তো লেখা। এমনকি না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, গানের জন্য আলাদা করে বিশেষ সিচুয়েশন তৈরি করেন বাবা। বাবার আরেকটা ব্যাপার ছিল, 5 মোহনবাগানি। 1975 সাল মুম্বাই গিয়েছেন বাবা। অজস্র ধন্যবাদ। ছবির গান টেক হবে। সুরকার শ্যামল মিত্র, আর গায়ক গায়িকার দলে মোহাম্মদ রফি, আশা ভোসলে, শৈলেন্দ্র সিং। রফি সাহেব চলে এসেছেন দেখেও বাবা চুপ করে কোনার দিকে বসে আছেন। দেখে শুনে রফি সাহেব খুব অবাক হয়ে বলেই ফেললেন, ডিরেক্টর সাহেব কো কুছ হুয়া কেয়া? ইতনা নারাজ কিউ হে ও? শ্যামল কাকু মৃদু হেসে বললেন, কিছু না,
কাল বড় ম্যাচ ছিল, ডুরুদার মোহনবাগানকে 5 গোলে হারিয়েছে ইস্ট বেঙ্গল, তাই। মিঠুন চক্রবর্তীর কথা বলি এবার। ওর প্রথম বাংলা ছবি বাবারই, নদী থেকে সাগরে। তখন থেকেই বাবার সঙ্গে ওর সম্পর্কটা একটু অন্যরকম। প্রচণ্ড শ্রদ্ধা করতেন বাবাকে। একবার পুজোর ঠিক পরের কথা, টালিগঞ্জের নানুবাবুর বাজার, তার সামনের রাস্তা দিয়ে মিঠুন চলেছেন গাড়িতে। বাবা বাজারের থলে হাতে মোড়ের মাথায়। হঠাৎই বাবাকে দেখে গাড়ি থেকে নেমে পায়ে হাত দিয়ে প্রণাম করে মিঠুন বললেন, বিজয়ার প্রণামটা এভাবেই করতে হলো, তারা না থাকলে বাড়ি যেতাম। মুহূর্তের মধ্যে লোকে লোকারণ্য, সবাই হতচকিত হতে চায়। তাদের পাড়ারই মানুষটার পায়ে হাত দিয়ে মাথা ঠেকাচ্ছেন, মানে মাথায় তার পায়ের ধুলো ঠেকাচ্ছেন যে ভদ্রলোক, তিনি তখন ভারত বিখ্যাত। রাজ কাপুর কলকাতায় এসেছেন, ঠিক করেছেন নিউ থিয়েটার্সে স্টুডিওয় যাবেন। স্টুডিওর কর্ণধার তখন বিএন সরকার। উনি বাবাকে বললেন, ঢুলুবাবু, রাজকে কিন্তু আপনি রিসিভ করবেন। রাজ কাপুর আসার আগেই স্টুডিওতে অপেক্ষায় বাবা। রাজ কাপুর এলেন, নমস্কার প্রতি নমস্কার হলো। তারপর সবাইকে চমকে দিয়ে গেটের কাছে পায়ের জুতো জোড়া খুলে হাঁটু গেড়ে বসে মাটি থেকে ধুলো নিয়ে মাথায় নিলেন রাজ কাপুর। উঠে দাঁড়িয়ে বাবাকে বললেন, নিউ থিয়েটার্স হলো কাপুর পরিবারের তীর্থস্থান। আমার বাবা এখানকার নুন খেয়েছেন, এখানে চাকরি করেছেন। জায়গাটা এলেই আমার কেমন যেন লাগে। শুনে অভিভূত বাবা। কতবার যে এই গল্প করতো। এত সিনেমা ভক্ত আমাদের বাবা, অথচ ভাই সর্বজিৎ, বোন অমা বা আমি কেউই সিনেমায় আসি একদম চাইতো না। স্থায়ী চাকরি হোক ব্যাস, বলতো এ লাইন বড় অনিশ্চিত, কষ্টের। পরে বুঝেছি কি বলতে চাইতো বাবা। নর্দার্ন এভিনিউয়ের বাড়িতে যখন আমরা, তখন প্রায় চাল চুলো নেই। নিজের বাড়িতে দূরের কথা, বাবা তখন গাড়ি পর্যন্ত ছিল না। সেই সময়কার ঘটনা, মৌচাক হবে। প্রযোজক জং বাহাদুর রানা। গণেশচন্দ্র এভিনিউতে ওর অফিস। ছবির গল্প সমরেশ বসুর। বাবা নির্দেশক। 3 জন মিলে প্রযোজকের ঘরে মিটিং। দুপুর 3টে নাগাদ বাবার দেখা নেই। বেশ দেরি হলো সেদিন বাবার যেতে। ঘরে ঢুকতেই জং বাহাদুরজি বললেন, গাড়ির সমস্যা হলো নাকি? কোথায় গাড়ি? শুনে প্রযোজক তো হাঁ। বললেন, বলেন কি, গাড়ি নেই আপনার? তা বাড়ি করেছেন? না, এখনো করে উঠতে পারেনি। শুনে অদ্ভুত একটা পরামর্শ দিলেন উনি। একটা কথা বলি, এই ছবিটায় আপনি বড় ভাইয়ের রোলটা উত্তম কুমারকে দিয়ে রাজি করান, আর ছবিতে নিজের শেয়ার রাখুন, গাড়ি কেনা হয়ে যাবে। মায়ের নামে প্রোডাকশন হাউস করলো বাবা, প্রতিমা পিকচার্স। ভারতীয় সিনেমা প্রথম শো শুরু হলো। ছবি দর্শক টান টান হয়ে দেখছে। হাফ টাইমের একটু পরে মিঠু মুখোপাধ্যায় পর্দায়। গান শুরু, বেশ করেছি প্রেম করেছি করবই তো। হল ফেটে পড়লো। বাইরে এসে জং বাহাদুর বাবাকে বললেন, জমি দেখুন, গাড়ি কেন, বাড়িও হয়ে যাবে আপনার। মৌচাকের লাভের টাকাতেই আমাদের বাড়ি হলো। একটু যেন স্বাচ্ছন্দ্য এলো তখন। কিন্তু এই যে বাবা তো কোনো দিন আড়ম্বরকে প্রাধান্য না দেওয়া এক মানুষ। তিনি তো আর অর্থে গা ভাসাতে পারেন না। কত কষ্ট যে তিনি করেছেন বাবা মা আমাদের মানুষ করতে। কথাটা কেবলই ভাবি আজকাল। কত ত্যাগ, কত সহ্য শক্তি, কত সম্বরণ। আজকাল আশেপাশে তাকালে আর সেগুলো পাই না। শেষ 4 বছর একদম বিছানাতেই কেটেছে বাবার। 2012 থেকে 2016 সাল। স্মৃতি প্রখর। একমাত্র বার্ধক্যই যা ক্ষয় ধরিয়েছিল শরীরে। সে সময় বাবার সারাক্ষণের সঙ্গী বলতে ছিল রেডিও। খুব এফএম শুনতেন, আর কিছুতেই কাছছাড়া করতে চাইতেন না নাতনি অনিকাকে। প্রত্যেক সন্ধ্যাবেলা নাতনির গলায় রবীন্দ্রসঙ্গীত শোনা চাই, আর ভালোবাসতেন চা খেতে। 1 কাপ চায়ে 3 চামচ চিনি বাঁধা। শেষ দিকে খুব কষ্ট পাচ্ছিলেন। ফেব্রুয়ারি 10 সকালে চাটা খেলো কোনো ক্রমে। তার কিছু পরে সব শেষ। ঘড়িতে তখন 8:45। শতবর্ষ থেকে ঠিক 3 বছর দূরে পরমেশ্বরের আহ্বানে সাড়া দিয়ে আমাদের অনাথ করে চলে গেলেন আমাদের পরমারাধ্য পিতা। এই আর্টিকেলটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশ পেয়েছিল। আমি যার ফেসবুক পেজ থেকে এটি পেয়েছি তার নাম পিনাক পানি ভট্টাচার্য মহাশয়। আমি তাকে, আনন্দবাজারকে এবং একত্রে ফেসবুককে জানাই আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ।